বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি যাতে প্রশাসনের নজরে আসে। আমরা দেখিয়েছিলাম ডেবরায় সেচ দপ্তরের খালের ওপরে তৈরি হয়ে গেছে শোরুম। আমরা দেখানোর পরেই সেচ দপ্তর নির্দেশ দিল, শোরুম সরালেন মালিক। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার বালি চকে রাস্তার পাশেই রয়েছে সেচ দফতরের খাল। এই খাল দখল করে তৈরি করা হয় টোটো এবং স্কুটির শোরুম। গত বছর 20শে ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ, সেচ দফতরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। এটা ইরিগেশনের জায়গার উপরে এটা করেছি, অনেকেই করেছে, দেখলাম বহু বছর ধরে করেছি, আমিও করেছি। এবং আমি জলের কোনো অবস্ট্রাকশনের এরকম কাজ করিনি। জলের উপরেই আমার খুঁটি আছে, নিচে কিন্তু পুরো ক্লিয়ার করে আমি করেছি। এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরা শহর থেকে বালিচক যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। পাশেই সেচ দফতরের খাল। এই খাল দখল করে পাতা হয় কাঠের পাটাতন, তার উপরে বানানো হয় শোরুম। গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেচ দফতরের নির্দেশে শোরুম সরাতে বাধ্য হলেন মালিক। আমরা বিষয়টা নিয়ে আমরা বারবার চর্চা করেছি এবং আমরা প্রথম পর্বে জানান দিতে চেয়েছি যে বাড়িগুলো যেন তারা নিজের থেকে সরিয়ে নেয়, কিন্তু বড্ড দেরি হলো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আর কালিয়াগঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, কাটা গ্যাসের মজুদ থেকে লিক করে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা। কালিয়াগঞ্জের বাড়ির মালিক উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। রবিবার রাত তখন 9:45। আচমকাই বাড়িতে পরপর বিস্ফোরণ, তারপর দাউ দাউ করে আগুন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এখানকার সেট কলোনির বাসিন্দা নিতাই মহন্ত। স্থানীয়দের দাবি, 2 বছর ধরে বাড়িতে কাটা গ্যাসের ব্যবসা করেন নিতাই। তার বাড়িতে মজুদ করা প্রচুর সিলিন্ডার। রবিবার রাতে সেই সিলিন্ডার পরপর বিস্ফোরণ, আগুন লেগে যায় বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এই ঘটনায় বাড়ির মালিকের শরীর ঝলসে যায়, তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক যারা আছে তারা নাকি গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা, ওর থেকেই আগুনের সৃষ্টি। একে ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে কাটা গ্যাসের কারবার। স্থানীয়দের দাবি, এই নিয়ে বারবার আপত্তি করলেও শোনেননি নিতাই। সে বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, এরপর থেকেই এলাকায় আতঙ্ক। আওয়াজ শুনতে পাই, তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়াতে। তারপর কালিয়াগঞ্জে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে, কিন্তু হয়নি। আগুনের তীব্রতা কতটা তো মনে করছেন? অনেকটা। তো বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা মধ্যে পড়তে হয়েছিল? হ্যাঁ, অনেকটাই, মানে সবার বাড়ি থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। বাপরে বাপ, কেউ বাড়ি পালিয়ে গেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে গেছে, কারো খাওয়া উঠে গেছে, কারো ঘুম চলে গেছে, কেউ বাড়ি থেকে সিলিন্ডার ধপধপ করে পুকুরে ফেলে দিচ্ছে। প্রচন্ড এখনো আতঙ্কে আছে। কালিয়াগঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। গতকাল ধর্মতলায় এসটিএফ এর হাতে গ্রেফতার রামকৃষ্ণ মাঝি। এই রামকৃষ্ণ মাঝি নাকি বর্ধমানের বিজেপি নেতা, এরকমটাই জানা যাচ্ছে, এবং এর বিরুদ্ধে আগেও বহু অভিযোগ। ধর্মতলায় এসটিএফ এর অপারেশন, ব্যাগ ভর্তি কার্তুজ। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা। ধর্মতলা চত্বরে ব্যাগ ভর্তি কার্তুজ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনীতির দরজা। রবিবার বিকেল 5টা ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে গোপন সূত্রে খবর পেয়ে ওঠ পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাস থেকে এই যুবক নামতেই পাকড়াও।
তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার 120টি কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, হলদিয়া থেকে কার্তুজ নিয়ে আসছিল রামকৃষ্ণ। মেচেদা থেকে কলকাতাগামী বাসে উঠেছিল সে। কলকাতায় রামকৃষ্ণ মাঝির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলে। অস্ত্র নিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ, গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগ, ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন অভিযুক্ত। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। ধৃতের স্ত্রীর দাবি, গাড়ি কেনার পর ঋণ শোধ করতে পারছিলেন না রামকৃষ্ণ, তাই নাকি টাকার লোভে অস্ত্র কারবারের ফাঁদে পা। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। বিজেপির সঙ্গে যে স্বামীর যোগাযোগ ছিল সে কথাও জানিয়েছেন ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রী। বিজেপি পার্টি করে হয়তো মিটিং এ মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। যদিও অস্ত্র কারবারে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব দূরত্ব বাড়ানোর চেষ্টায়। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসা রটানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো। আমি সভাপতি হবার পর থেকে হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। বিজেপি পার্টির যারা লোক তারা ওর বাড়িতে যায়, মদ গাঁজা খায়, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার করে। কলকাতায় কোথায় কার্তুজ পাচারের ছক ছিল রামকৃষ্ণর? অস্ত্র কারবারে তার সঙ্গে আর কারা কারা জড়িয়ে, সেই উত্তরের খোঁজে তদন্তকারীরা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। 10 থেকে 15,000 টাকা দিলেই ভুয়ো পরিচয়পত্র। এই যে আজাদ শেখ, একে ধরা হয়েছিল, এই বাংলাদেশি, এর মাধ্যমেই নাকি এই সব হচ্ছে এবং একে জেরা করেই নেজাট থেকে গ্রেফতার করা হলো আরও একজনকে। ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে মাত্র 10 থেকে 15,000 টাকা, এরকমটাই উঠে এলো। আজাদ শেখকে গ্রেফতার করার পর, আজাদ শেখকে অনেক দিন হলো গ্রেফতার করা হয়েছে এবং তারপরে তাকে নেজাট থেকে গ্রেফতার লিঙ্কম্যান জাফর আলী, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো পরিচয়পত্র। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। আরও তার মানে এই আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে আরও তথ্য পাওয়ার তো ইঙ্গিত মিলছে। দেখো, একেবারে ইতিমধ্যে আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করে জাফর আলীর সূত্র পেয়েছিল কলকাতা পুলিশ এবং জাফর আলীকে গত পরশু নেজাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং দেখা যায় আজাদ শেখের কাছ থেকে যে সমস্ত পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছিল 3টি ভুয়ো এবং এইগুলোই 15 থেকে 20,000 টাকার বিনিময় জাফর আলী তাকে তৈরি করে দিয়েছিল। 2023 সালে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত হয়ে অনুপ্রবেশ করে এই আজাদ শেখ এবং তারপরেই জাফর আলী তাকে কিন্তু তারই বাড়িতে নেজাট থানাতেই এই দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত জাফর আলী। সেক্ষেত্রে ইতিমধ্যে গতকালই জাফর আলীকে আদালতে পেশ করা হয়েছিল এবং 4 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। এবার দেখবার বিষয় যে জাফর আলী শুধুই কি আজাদ শেখ নাকি আরও বেশ কয়েকজনকে এরকম ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত, কারণ এর আগেও একাধিক ব্যক্তি এই বিষয়ে কিন্তু গ্রেফতার হয়েছে। ভুয়ো পাসপোর্ট মামলা থেকে শুরু করে ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজনের কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে প্রায় 69 জনের বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে এই যে জাফর আলী, তার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত কিনা বা আরো এরকম ভাবে জড়িত, এটা বোঝাই যাচ্ছে। আরো কয়েকজন নাম উঠে আসে, কবে সেটাই দেখার।